অনেকেই গেছে এবং শুনেছি ওরা নামও নাকি বলেছে। তো সেটা আমাকে প্রমাণ করতে হবে যে ওই অভিষেক ব্যানার্জি এই অভিষেক ব্যানার্জি না। আইপ্যাক তো সবাই জেলে যাবে। আইপ্যাকের যারা আছে এই আইপ্যাক কোম্পানিতে মানে কর্মচারীরা থাকবে, ম্যানেজমেন্টের সব জেলে যাবে। ওরা এইসব করলে তো জেলে যেতেই হবে। তো এইসব কাজ করেছে বলেই জেলে গেছে। ইডি ধরলো কেন? তো সিবিআই ধরতে পারত। যেমন এই সুজিত বোসের ওখানে একজন থ্রেট করছিল, এই জেলে গেল 1 বছর। 1 বছর বিএনএস এর 172 না 173 নাম্বার ধারায় একদম 1 বছর জেল। 1 বছর পর জেল থেকে বেরোবে, তার আগে বেরোতে পারবে। উল্টা কথা বলেন। এই অভিষেকের দুদিন পর এই অবস্থা হবে। অভিষেক ব্যানার্জি নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন এবং সেখানে লেখেন, আপনারা যদি মনে করেন নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং যোগী আদিত্যনাথ বাংলার বিজেপির তুরুপের তাস, তাহলে আপনারা মারাত্মক ভুল করছেন। আসল তুরুপের তাস হলো মুখ্য নির্বাচন কমিশন। এইসব বোকা বোকা কথা। তার মানে এতদিন ওরা জিতেছে, এতদিন রাজীব সিনহা, তারপর আরেকটা কি ছিল এই সৌরভ দাস, আলাপন বন্দ্যোপাধ্যায়, এদের ধরে ওরা জিতেছে। তার মানে এতদিন ওরা যে জিতেছে, তারপর গতবার কি আরেকটা কে ছিল, কি নাম একটা কুরেশি না কে ছিল, তার মানে এতদিন ওরা এই নির্বাচন কমিশন ধরে জিতেছে। আসলে এরা যে এই যে আপনি দেখছেন রোজ এখানে ধমকাচ্ছে, এই করছে, সেইগুলো যে বন্ধ হয়ে যাচ্ছে এটা সহ্য করতে পারছে না। তারপর এবার যে ভোট আমি বললাম না, এবার ডায়মন্ড হারবারে রিগিং করতে পারবে না। এই যে ডায়মন্ড হারবারে রিগিং করতে পারবে না, এই দুঃখ। ফলতায় রিগিং করতে পারবে না, আমতলায় রিগিং করতে পারবে না, ইয়েতে ক্যানিংয়ে রিগিং করতে পারবে না, ঘুটিয়ারি শরীফে রিগিং করতে পারবে না। এই যে দুঃখটা, এই দুঃখটা থেকে ওই নির্বাচন কমিশনে। আর ভাই তোরা এক সময় তোর পিসি, যাক তুই বলা উচিত না, আপনি বলা উচিত, বাট আপনার পিসি এক সময় মানে কান্নাকাটি করতো এখানে ওখানে বসে যে সিপিএম নাকি রিগিং বুথ দখল করে। আর আপনি মশাই আপনি আসলে ওই সময় জান না কিছু, মানে একদম। এই আগামী দিন রাহুল গান্ধী হতে চলেছে পাপ্পু, মানে বেঙ্গলের রাহুল গান্ধী হতে চলেছে। উনি বলছেন যে বিজেপি নির্দেশ দেয়, কমিশন বাধ্য ছাত্রের মতন আদেশ পালন করে মাত্র। তার মানে এতদিন তোমার পিসি, আপনার আবার তুমি বলে ফেলছি বাচ্চা, আপনার পিসি আর কি, তার মানে আপনার পিসি এতদিন ইয়ে করতো, মানে ইনস্ট্রাকশন দিত রাজীব সিনহাকে, সৌরভ দাসকে, আলাপন বন্দ্যোপাধ্যায়কে ইনস্ট্রাকশন দিত। কি মানে উল্টো পাল্টা কথাবার্তা বলে। বলছেন শয়ে শয়ে কেন্দ্রীয় বাহিনী কোম্পানিকে পাহেলগাঁও, দিল্লি, মণিপুর, নয়ডাতে মোতায়েন করা জরুরি ছিল, কিন্তু তাদের পশ্চিমবঙ্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলে যারা নিরাপত্তা পান তাদের টার্গেট করার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে আমার নিজের পরিবারও রয়েছে। আরে ভাই, গুন্ডার সংখ্যা পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি। পশ্চিমবঙ্গ নারী পাচারে নাম্বার 1, পশ্চিমবঙ্গ অ্যাসিড ছোড়াতে নাম্বার 1, পশ্চিমবঙ্গ মানে সব রকম, মানে যত রকম ক্রাইম আছে সব কিছুতে নাম্বার 1। তো অন্য জায়গায় তো ভোটে গন্ডগোল হয় না, বিরোধী পক্ষ। আপনি একটা জিনিস দেখুন তো, বিজেপিও তো এতগুলো রাজ্যে লড়ছে, কেরালা, তামিলনাড়ু, কোনো রাজ্যে বিরোধী পক্ষ বলেছে এগুলোতেও তো আমরা হারতে পারি। এখানে কোনোদিন বা বিজেপি কোনোদিন অভিযোগ করেছে, বা ধরুন কর্ণাটক, তেলেঙ্গানা বা এপি, যে ওখানকার মুখ্যমন্ত্রীরা রিগিং করে, কোনোদিন করেনি। বা কংগ্রেস কোনোদিন করেছে? এখানে তো রাহুল গান্ধী এসেও একই কথা বলছে, তো আমরা একা বলছি না, সিপিএমও একই কথা বলছে। অবশ্য সিপিএম আজকাল আর বলে না, সিপিএম আজকাল মমতা ব্যানার্জির সঙ্গে কেন যাই না হাত মিলিয়ে নিয়েছে, কিন্তু বাকিরা সবাই এক কথা বলছে। তো এরা অন্য স্টেটে গিয়ে এই কথাটা বলে না কেন? নিশ্চয়ই কোনো সমস্যা আছে, এখানে পাঠাতে হবে। এখানে মানে বাইরের সেনা না পাঠালে এখানে ভোট হবে না। বলছেন যে গুজরাতি বাবুরা আমাদের কর্মীদের ঘরে বন্দি থাকার জন্য হুমকি দিচ্ছেন। ফল ঘোষণা পর এদের 1 ঘন্টার জন্য পশ্চিমবঙ্গে দেখা যাবে না। এটা কোনো ধমক নয়, এটা একটা চ্যালেঞ্জ। আরে ফল ঘটনার পর ওকে দেখা যাবে? এবছর কিন্তু 90 ক্রস করবে না ফল ঘটনা। তবে একটা কথা বলছি, ফল ঘটনার পর আপনি দয়া করে যাবেন না, আপনি এখানেই থাকুন। আপনাকে কেউ টাচ করবে না, আমরা গ্যারান্টি দিচ্ছি আপনাকে। আপনারা যেমন গতবার ভোটের পর আমাদের ধরে বেদমবার মেরেছিলেন, আমাদের লোকেদের বাড়ি ভেঙে দিয়েছিলেন, আপনাদের লোকেরা আমাদের 350 মহিলাকে রেপ করেছিল, 60 জনকে খুন করেছিল, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের কারো গায়ে কোনো রকম কেউ গায়ে হাত তুলবে না। আমরা অত্যন্ত সিভিলাইজড, কোথাও আমরা ভোটে জিতে কারো উপর গায়ে আমরা হাত তুলি না, এখানেও সেরকম কিছু হবে না। আপনারা বলতে পারেন যে আমরা পালাবো, আপনারা জিতলে তো হয়তো সবাই পালাবে, রাজ্য থেকে সব মানুষই পালিয়ে যাবে, কিন্তু জিতবো আমরা, এবং আপনাদের কাউকে পালাতে হবে না, এইটুকু আমি অ্যাসুরেন্স দিচ্ছি আপনাকে। অপরদিকে দেখা যাচ্ছে তুফানগঞ্জে ফুড পয়জনিং হয়ে কেন্দ্রীয় বাহিনীর 24 জন জওয়ান অসুস্থ হয়েছেন।
এবং উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে আরেকটি ঘটনা দেখা যাচ্ছে যে সেখানে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে বিএসএফ এর এক জওয়ানের। মানে কি মনে হচ্ছে, এটা কি কোনো কাকতালীয় ঘটনা হতে পারে? তুফানগঞ্জে গতবারও গন্ডগোল করেছিল। গতবারও তুফান যে জন্য এই সোনারপুর উত্তরের যে প্রার্থী দেবাশিস ধর এই জিনিসটা ফেস করেছেন, তুফানগঞ্জে গতবারও গন্ডগোল করেছিল, হিঙ্গলগঞ্জেও তাই। এবং আপনি দেখুন যে একটা বিশেষ সম্প্রদায়ের লোক ওখানে আছে বলে গন্ডগোলটা হয়, যারা নাকি ঠিক এই ধরনের কাজ পাকিস্তানের ওই সাউথে কি বলে ওই নামটা, বালুচিস্তানও এইরকম বাচ্চাদের বিষ খাইয়ে মারে, এই মারে। বাংলাদেশে এই ধরনের জিনিস হয় এবং আনফর্চুনেট যে এই জিনিস আপাতত আমাদের দেশে শুরু হচ্ছে। তো সিবিআই তদন্ত দরকার, মানে এনআইএ তদন্ত দরকার, কারা করছে খুব স্ট্রিক্টলি হ্যান্ডেল করতে হবে এই জিনিসগুলো। মোথাবাড়ি কাণ্ডে যে ধৃত মোফাকারুল ইসলামকে ধরা হয়েছিল, তার সাথে আরো 49 জনকে আদালতে আজকে পেশ করা হয়েছে। পেশ তো করতেই হবে, পেশ তো করতেই হবে। এবং আমি শুনেছি 300-র উপর, মাত্র 49 কি করে গেলো বুঝলাম না। 300-র উপর নাকি ওখানে ছিল এবং সবাইকে অ্যারেস্ট করতে হবে, যাতে নাকি দ্বিতীয়বার আর কেউ এই ধরনের অন্যায় করার কোনো সুযোগ না পায়। এই যে ভোটের আগে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ভায়োলেন্স, সেটা দিন দিন প্রকট হয়ে উঠছে। বিভিন্ন পোস্টার ছেঁড়া, তারপরে প্রার্থীকে প্রচারে বাধা দেওয়ার মতন ঘটনা উঠে আসছে। বনগাঁতে এরকম একটা ঘটনা উঠে এসেছে যে বিজেপির প্রার্থীকে প্রচার কার্যে বাধা দেওয়া হচ্ছে। নর্থ বেঙ্গলেও হয়েছে একজনকে মানে গায়ে হাত তুলেছে। অ্যাকচুয়ালি ওরা বুঝতে পারছে এবছর অন্যান্য বারের মতো রিগিং করে বুথ দখল করে, যেমন প্রথমে ভোটার লিস্ট থেকে সব নাম বাদ চলে গেছে 91 লাখ, যারা নাকি হওয়ার কথা না। তারপর ওরা দেখছে যে এখানে বাইরে বিএলও বসবে, ফলে উল্টোপাল্টার লোককে দিয়ে ভোট দেওয়ানো যাবে না। তো যখন অন্যান্য সব রাস্তা বন্ধ হচ্ছে, তখন এরা ভোটারকে ভয় দেখাচ্ছে। কোথাও গিয়ে বলছে যে আপনারা ভোট দিলে আমরা অ্যাপে জেনে যাব, কোথাও গিয়ে বলছে যে আপনারা ভোট দিতে বেরোলে বাড়ির সামনে সাদা থান ফেলে দিয়ে আসছে। মানে ভোটারকে ভয় দেখাচ্ছে যাতে ভোটার ভোটিং কেন্দ্রে না যায়। এবং আরেকটা জিনিস যেটা এরা করছে সেটা হলো ওই পোস্টাল ব্যালট। গভর্নমেন্ট অফিসারদের বলছে যে পোস্টাল ব্যালট আমার সামনে ভোট দাও, নলে কালকে তোমায় ট্রান্সফার করে দেবো। তো ঘটনা হচ্ছে যে এই যদি অবস্থা হয়, তাহলে তো আমি বহুদিন আগে বলেছিলাম, আমাকে বারণ করলো সবাই যে সুপ্রিম কোর্টে যাব এবং এবার ভোট হতে পারে না। এরা কিছু না কিছু চেষ্টা তো করবেই, শেষ পর্যন্ত এরা চেষ্টা করে যাবে। যদি কোনো ফল হবে না, এই কটা ভোটে আর কি হয়, কোনো ফল হবে না। এবার প্রপারলি ভোট হবে। বহু লোক, লাখ লাখ লোক বাইরে থেকে আসছে ভোট দিতে, অন্যান্য স্টেট থেকে ভোট দিতে আসছে, এমনকি বিদেশ থেকে লোকজন ভোট দিতে আসছে, যারা নাকি আমাদের চাকরি করতে বিদেশ চলে গেছিলো, যারা পুজোর সময় জেনারেলি আসছে, আমাদের সিটিজেন যারা, তারা সব এবার আসছে এখানে ভোট দিতে। ফলে এবার তো যেটা চান্স নেই, আমি বলছি মানে 84 থেকে 87 যদি চেষ্টা করুক। এই গুন্ডামিগুলো করছে বলে 84 থেকে 3টে সিট হয়তো এক্সট্রা পেতে পারে, 2-3টে সিট, আর নইলে 84। বীরভূমের নানুরেও এরকম এক ঘটনা দেখা যাচ্ছে যে বিজেপি কর্মীকে বেধড়ক মার দিয়ে তার মাথা ফাটিয়ে দেওয়ার মতন অভিযোগ রয়েছে। এরা প্রার্থীকে ধরে মারছে, কর্মী তো ছাড়, প্রার্থীকে ধরে মারছে। এটা ফ্রাস্ট্রেশনে এরা বুঝছে এই যে এতদিন ধরে এই যে কোটি কোটি টাকা চুরি করতো, এখানে টোল ট্যাক্স লাগাতো, ওখানে এর থেকে তোলা তুলতো, টাকা তুলতো, তো সেগুলো সব বন্ধ হয়ে যাবে। তো সেই ফ্রাস্ট্রেশনেই এরা এই কাজগুলো করছে, প্রার্থীকে পিটিয়ে দিচ্ছে, মানে ভাবতে পারেন। তবে একটা জিনিস যে এবার ধরা হচ্ছে প্রত্যেককে, যেমন এই সুজিত বোসের ওখানে একজন থ্রেট করছিল, এই জেলে গেল 1 বছর বিএনএস এর 172 না 173 নাম্বার ধারায় একদম 1 বছর জেল। 1 বছর পর জেল থেকে বেরোবে, তার আগে বেরোতে পারবে না। তো যারা যারা করছে দায়িত্ব নিয়ে করবে। পিসিমণির জন্য যদি কেউ জেলে যায় 1 বছরের জন্য যাবে। গত মঙ্গলবার ইডির হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের ভোট কুশলী সংস্থা আইপ্যাকের ডিরেক্টর ভিনেশ চান্ডেল। দেখুন, ভোট কুশলী যদি শুধু ভোট কুশলী থাকতো তাহলে তো ব্যাপার ছিল না। এর সঙ্গে চুরি চামারি, এদিকে হাওলার কাজ করা, এইসব করলে তো জেলে যেতেই হবে। এইসব কাজ করেছে বলেই জেলে গেছে। ইডি ধরলো কেন? তো সিবিআই ধরতে পারত। এমনকি 50 কোটি বেআইনি লেনদেনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তো যেটা ধরা পড়েছে, এর অনেক বেশি লেনদেন আছে এদের। এরা যেসব অপকর্ম করে আপনারা কল্পনাও করতে পারবেন না। প্রত্যেকটা ডিপার্টমেন্টে কোন কন্ট্রাক্টর কত টাকা ঘুষ দেয়, সেই ঘুষ সেক্রেটারি ফেক্রেটারিকে ক্রস করে, আপনার মন্ত্রীকে ক্রস করে, সেইগুলো ভাইপো টাইপো এদের সব পাঠানো হয়। ঠিক আছে, ফলে মানে এদের অন্য ব্যাপার এটা। আইপ্যাক তো সবাই জেলে যাবে। আইপ্যাকের যারা আছে, এই আইপ্যাক কোম্পানিতে মানে কর্মচারীরা থাকবে, ম্যানেজমেন্টের সব জেলে যাবে। প্রতীক জৈন এবং ঋষিরা সিংহকেও তো দিল্লির অফিসে তলব করে নোটিশ পাঠানো হয়েছে। তো চুরি করলে তো নোটিশ যাবেই। সুমনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে কখনো ইডি এসছে? পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কোনোদিন ইডি এসছে? তো যারা চুরি করে তাদের বাড়িতে ইডি যাবে। এমনকি গতকাল প্রতীক জৈনের স্ত্রী আর ভাইকেও ইডি তলব করেছে। যদি স্ত্রী আর ভাইয়ের নামে যদি টাকা রাখে, তাহলে তাদের ডাকবে। আমার 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 যদি কোনো আত্মীয় চুরি করে আমার অ্যাকাউন্টে টাকা রাখে, তাহলে আমার পুলিশ ডাকবে না? তা ডেকেছে।
তাহলে আইপ্যাক থেকে কি আরো কিছু জন গ্রেফতার হতে পারে? আমি তো বললাম ম্যানেজমেন্টে সবাই গ্রেপ্তার হবে, এবং এই ম্যানেজমেন্টের লোকেরা যার যার অ্যাকাউন্টে ওই চুরি পয়সা রেখে তারা সব গ্রেপ্তার হবে। ওই চুরি পয়সা যারা যারা মানে নিজেদের প্রপার্টি বানিয়েছে সবাই গ্রেপ্তার হবে, কেউ বাদ যাবে না। অমিত শাহ বলেছিলেন যে ক্ষমতায় এলে 100 দিনের মধ্যে কয়লা দুর্নীতি, শিক্ষা দুর্নীতিতে জড়িত প্রত্যেকের শাস্তি হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও তো কয়লা দুর্নীতিতে রয়েছে। যদি থাকে তাহলে শাস্তি হবে, উনি তো বলেছেন সবার নাম আছে। যদি থাকে তাহলে শাস্তি হবে, আর যদি উনি প্রমাণ করতে পারেন যে উনি এর মধ্যে নেই তাহলে শাস্তি হবে না। ইটস আপ টু হিম, কোর্টে গিয়ে প্রমাণ করতে হবে। আর যদি থাকে তাহলে শাস্তি হবে। অলরেডি তো কয়লা দুর্নীতি অনেকেই গেছে, এবং শুনেছি ওনার নামও নাকি বলেছে। তো সেটা আমাকে প্রমাণ করতে হবে যে ওই অভিষেক ব্যানার্জি এই অভিষেক ব্যানার্জি না। তো প্রমাণ করতে হবে, সেটা সেটা প্রমাণ করুক। এই আবহে মঙ্গলবার মমতা ব্যানার্জি বলেন যে মধ্যরাতে ইডি রেড করেছে, একজনকে গ্রেফতার করবেন, 1000 জন বেরোবে। কি বলতে আরে চাইছেন? মধ্যরাতে গ্রেপ্তার করুক আর দিন দুপুরে গ্রেপ্তার করুক, কেন আপনি মধ্যরাতে গ্রেপ্তার হলে মানে ভয়টা কিসের? দিন দুপুরে গ্রেপ্তার হলে আপনি কি হানা দেবেন? এর আগের দিন যেমন হানা দিয়েছিলেন আইপ্যাকের অফিসে। মধ্যরাতে আপনি ঘুমান বলে আপনার চিন্তা ভাবনা, তা আপনি বাড়ির পাশে ফোন রেখে দেবেন। এরপর ইডি যখন আবার গ্রেপ্তার করবে, এর আগের বার যেমন আইপ্যাকের অফিসে গিয়ে হানা দিয়েছিলেন, আইপ্যাকের ওই হানার সময় আবার আপনি লোকজন, অ্যাকচুয়ালি এবার উনি হানা দিতে পারবেন না। এবার যেটা সমস্যা হচ্ছে ওনার, সেটা হচ্ছে যে এইবার কিন্তু এখন যারা পুলিশের ডিজি বা যারা চিফ সেক্রেটারি, তারা কেউ ওনার সঙ্গে যাবে না হানা দিতে। তো সেটা নিয়ে উনি চিন্তা ভাবনা করছেন। এখন তো মাঝরাতে হানা দিলেও যা, দিন দুপুরে হানা দিলেও তা, কোনো পার্থক্য নেই। এই ঘটনার প্রেক্ষিতে অভিষেক এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, তিনি বলতে চাইছেন বিধানসভা ভোটের মুখে ভয় দেখানোর রাজনীতি চলছে বলেই তিনি অভিযোগ করছেন। আরে ভয় তো ওনারা দেখাচ্ছেন, এদিকে প্রার্থীকে ধরে মেরে দিচ্ছেন, আমাদের কর্মীদের মেরে দিচ্ছেন, এদিকে ছেড়ে দিচ্ছেন। ভয়টা কে দেখাচ্ছে? ভয় তো আপনারা দেখাচ্ছেন। আপনারা ভয় দেখান যখন আপনাদের মনে থাকে না। চারিদিকে দেখুন পোস্টার ছিলছে, আমাদের কর্মীদের ধরে পেটাচ্ছে, গাড়ি ভেঙে দিচ্ছে। ভয় তো ওরাই দেখাচ্ছে। ভয় তো একচেটিয়া 15 বছর ওরাই দেখিয়ে এসছে লোককে। এখন আবার উল্টো পাল্টা কথা বললে হবে নাকি? তিনি বলছেন এই সময়টা পশ্চিমবঙ্গের সুষ্ঠু এবং অবাধ ভোটের দিকে এগিয়ে যাওয়ার একটা সময়। সেটা তো আমরাও বলছি যে সুষ্ঠু অবাধ ভোট হবে, সেই জন্য এই সব ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে আপনারা এই মানে মানে অবস্থা খারাপ না করতে পারেন। বলছেন এটা গণতন্ত্র নয়, ভয় দেখানো। না, গণতন্ত্র মানে কি আপনি ইয়ে করবেন নাকি, মানে বুথ দখল করবেন, লুট করবেন ভোট, মানুষকে ভয় দেখাবেন, মানুষের বাড়িতে থান ফেলে দিয়ে আসবেন, চিবিয়ে খেয়ে নেবেন ব্যালট? এটা গণতন্ত্র? গণতন্ত্র কাকে বলে অভিষেক ব্যানার্জি? গণতন্ত্র কাকে বলে অভিষেক ব্যানার্জি? ইয়ে কামড়ে খেয়ে নেওয়া ব্যালট, সেটাকে গণতন্ত্র বলে? উল্টো পাল্টা কথা বলেন। উনি কোনোদিন তো উনি বিরোধী হিসেবে রাজনীতি করেননি। কিছু ওনাকে ইয়েতে করে নামিয়েছেন, হেলিকপ্টারে করে। তো সেই জন্য উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে না। মমতা ব্যানার্জি বলছেন যে ইনস্ট্রাকশন দিয়ে বলছে তৃণমূলের সবাইকে গ্রেফতার করো, যদি তৃণমূলের একজনও অ্যারেস্ট হয় তো আপনাদের হাজারো অ্যারেস্ট হবে। কোথায়? এখনো তো অ্যারেস্ট হয়নি। অ্যারেস্ট তো হয়নি। কোথায়? এই 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 জন্য ওনার কথা কেউ বিশ্বাস করে না। উনি আজকাল 2-4টা সত্যি কথাও বলছেন। আমি এর আগের দিন আপনাদের বললাম না, উনি 2-4টা সত্যি কথাও বলছেন। ওরা সত্যি কথাও কেউ বিশ্বাস করছে না, উনি এত মিথ্যা কথা বলেন। তো 2-4টা সত্যি কথা আপনি আপনি এইসব কথা বলেন বলে আপনার সত্যি কথা আপনার পার্টির লোকেরা বিশ্বাস করছে না। আমি এর আগের দিন আপনাকে বললাম না যে ওদের ক্যাডারদের জিজ্ঞেস করেছি, আমি জানি দিদি এটা সত্যি কথা বলেছে, তাই নাকি? ওরা নিজেরাই বিশ্বাস করতে পারছে না যে ওগুলো সত্যি কথা বলেছে। তো এইসব মিথ্যা কথা বলে বলে ওনার সত্যিগুলোকে কেউ সিরিয়াসলি নেয় না। ওনার লোক জনসভায় লোক হচ্ছে না। লোকে জানে ওই গুল মারবে 10খানা আধ ঘন্টা ধরে। উনি বলছেন যে আইসি থেকে, ওসি থেকে শুরু করে যত অফিসার আছে সবাইকে নির্দেশ পাঠানো হয়েছে তৃণমূল কংগ্রেসের বুথ এজেন্টদের আগে থেকে গ্রেফতার করে নাও। কেন? তারা যাতে বুথে বসতে না পারে তার জন্য। পেপার দেখান উনি, একটা পেপার দেখান উনি, পেপার দেখাতে পারবেন? বা একটা টেলিফোনে যদি ইনস্ট্রাকশন দেয়, টেলিফোনের উনি রেকর্ড দেখান। মন গড়া কথা। এই যে বলছি তো, এই জন্য ওনার সবাই লোক হচ্ছে না। লোকে জানে যে যাবেন আর গুল মারবেন। বলছেন মা বোনেদের এজেন্ট থাকবে, লড়ে যাবে, এত সহজ না বাংলাকে কাবু করা। আরে বাংলা তো কাবু হবে না, বাংলা এবার জেগে উঠবে। আপনি মোটামুটি আপনি বানপ্রস্থে গেলে বাংলা জেগে উঠবে। বাংলাকে তো কাবু আপনি করে দিয়েছেন গত 15 বছরে। বাংলা শিল্প শেষ, বাংলা শিক্ষা শেষ, বাংলা স্বাস্থ্য শেষ। বাংলায় এও সে এর সঙ্গে মারপিট করছে, আপনাদের নেতারা বসে পুলিশ কন্ট্রোল করছে। বাংলা তো কাবু আপনারা করলেন গত 15 বছরে। এবার আপনি মোটামুটি বানপ্রস্থ নিন। আপনার এই সব এই চামচা আছে, এদের বলুন চুপচাপ উঠে যেতে, দেখবেন বাংলা এমনি আবার জেগে উঠবে। লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে প্রশ্ন তুলছেন, বলছেন যে বিহারে তো লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল না, প্রথমত লজিক্যাল বাংলায় তাহলে কেন? ঘটনা হচ্ছে যে যে লোকটা চুরি করে, পুলিশ তো তার পিছনেই দৌড়ায়।
যে চুরি করে না তার পিছনে দৌড়ায় না। বিহারে তো এইরকম, এই যে ওনাদের নেত্রী যেরকম বলেছে, যারা যারা বাংলাদেশি এসছে তারা আমাদের এই দাদার কাছে এসে আধার কার্ড রেশন কার্ড বানিয়ে নিন, বিহারে একটা এরকম রেকর্ড দেখাতে পারবে? তো যে চুরি করে পুলিশ তার পিছনে যায়, যে চুরি করে না তার পিছনে পুলিশ যায় না, সেই জন্য বিহারে যায়নি, পশ্চিমবঙ্গে এসছে। পশ্চিমবঙ্গে তো আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে এই কি বলে, এই আপনার রেশন কার্ড বানিয়ে দেয়, ভুয়ো আধার কার্ড বানিয়ে দেয়। বহু বাংলাদেশি আছে যাদের নাকি ভারতীয় রেশন কার্ড আছে, আধার কার্ড সব বানিয়ে দিয়েছে ওনার লোকেরা। সেই জন্যই এখানে যেখানে চোর সেখানে তো পুলিশ যাবে, পুলিশ ভদ্রলোকের বাড়িতে যাবে কেন? বলছে যাদের নাম বাদ গেছে তাদের নাম আমি তুলেই ছাড়বো। না, সে তো আপনি ক্ষমতায় আসুন, তারপর আপনি 84 থেকে 87 করুন না, তারপর 88 করুন, তারপর আপনি বলবেন। আপনি বছর 88 হবে না, আমি বলে দিচ্ছি। বলছেন ভোটের সময় মনে রাখবেন সবটাই নির্বাচন কমিশনের আন্ডারে করে দিয়েছে, আমাদের হাতে কিছু নেই, কিন্তু আমরা ভোটের পর মাত্র 15 থেকে 21টা দিন আপনারা ভালো করে পাহারা দিন, তারপর বুঝে নেব, লড়ে নেব এবং আবার গড়বো, জিতবো, বিজেপিকে বলবো দেখ কেমন লাগে। দেখুন, এই যে এইটা উনি যে গণতন্ত্রে বিশ্বাস করেন না, এটা তার প্রমাণ। মানে কি, তোমরা কেউ আমার এগেনস্টে ক্যান্ডিডেট হয়ে না, আমাকে তোমরা সব ছেড়ে দাও, আমি একা দাঁড়িয়ে চিফ মিনিস্টার হয়ে যাই। আর তোমরা যদি ভোটের সময় যদি আমাকে বাধা দাও, ভোট লুট করতে বাধা দাও, বা আমার বিরুদ্ধে ভোটে ইভেন দাঁড়াও, তাহলে আমরা তোমাকে ভোটের পর ধরে পেটাবো। গতবার যেমন আমাদের দক্ষিণ 24 পরগনার একজন প্রার্থীকে ওরা পিটিয়ে মেরে ফেলেছিল। এইবার দেখেছেন সেদিন একজন প্রার্থীর উপর অ্যাটাক করেছে। তার মানে কি, ভোটে আমাদের বিরুদ্ধে তোমরা দাঁড়িও না। গণতন্ত্রে মমতা ব্যানার্জির 1%ও বিশ্বাস নেই, এটাই তো প্রমাণ। বলছেন যে কাউন্টিং এর দিন মনে রাখবেন, ওরা ভোট যেমন স্লো ভোটিং করবে, কাউন্টিং এরও ওরা স্লো কাউন্টিং করবে, এটাই ওদের পরিকল্পনা। প্রথমে দেখাবে যে বিজেপির এরিয়াগুলো যেখানে ওরা জিতেছে, আর আমাদের এরিয়াগুলো দেখাতে দেখাতে সন্ধে করে দেবে, এবং কেন্দ্রীয় বাহিনী তখন আমাদের লোকদের ভয় দেখাবে যাতে ওরা পালিয়ে যায়। দেখুন, এই এই কাজটা গতবার ওরা করেছে। গতবার যখন নাকি আমাদের লোক গিয়েছিল, এবং বাবুল সুপ্রিয়র একটা ভিডিও আছে এটার উপর, আপনারা খুঁজে দেখবেন আর্কাইভে গিয়ে। এই আনন্দে বাবুল সুপ্রিয়র একটা ভিডিও আছে, সেখানে বাবুল সুপ্রিয় বলেছে যে আমাদের সব লোকজনকে এমন হুমকি দিয়েছে যে আমি সবাইকে বললাম যে তোরা, তখন তো বুঝতে পারিনি বাবুল সুপ্রিয় তৃণমূলে যাওয়ার চেষ্টা করছে। টালিগঞ্জটা দাঁড় করিয়ে হেরে গেল বাবুল সুপ্রিয়, তারপর তৃণমূলে চলে গেল। আর বললো যে ওনার যারা বসেছিল তাদের সব ভয় দেখিয়ে উঠিয়ে দিয়েছে। গতবার এই কাজটা মমতা ব্যানার্জি করেছেন, তাই এখন ওনার মনে হচ্ছে যে অন্যরা এই কাজটা করবে। এটা হবে না, শেষ পর্যন্ত থাকবেন আপনারা। এবার অন্যভাবে কাউন্টিং হবে, এবার অটোমেটিক কাউন্টিং হবে, আপনার কোনো চিন্তা নেই। স্যার, অমিত শাহ নিজের সংকল্প পত্রে মানে বলেছেন যে যুবকদের এবং মহিলাদের মাসে 3,000 টাকা করে দেওয়ার কথা, এবং চাকরির বিষয়টাও সুনিশ্চিত করছেন, মহিলাদের জন্য আলাদা সিটের ব্যবস্থা করেছেন, এই ধরনের কথা বলেছেন। অপরদিকে দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জি তিনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়েছেন, যুবকদের যুবসাথী দিচ্ছেন, এবং এটাও বলেছেন যে যুবসাথীতে যারা অ্যাপ্লিকেশন দেবে তাদের চাকরির ব্যাপারটাও আমরা দেখব, সেটা এতদিন পর এসে। গত 15 বছর চাকরি দিয়েছেন একজনকেও? দেয়নি। যুবসাথী 15 বছর পর, যেখানে বেকারের সংখ্যা পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি, পশ্চিমবঙ্গে সব বেকাররা লাখে লাখে সব রাজ্য ছেড়ে চলে যাচ্ছে কোটিতে কোটিতে, তখন ওনার মনে পড়ছে এখানকার বেকারদের কথা, কিছু ঘুষ দিয়ে কিছু ভোট কাটার জন্য। সেখানে আমাদের যে ভরসাপত্র বা সংকল্পপত্র যেটা বেরিয়েছে, সেখানে মহিলাদের একটা কমপ্লিট ক্ষমতায়ন। যেমন যে স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, প্রত্যেকটা স্কুল খোলা, এবং যে স্কুলগুলো, এবং প্রত্যেকটা স্কুলকে কোএডুকেশন করা, এই যে বয়েজ স্কুল, যাতে প্রত্যেকটা মেয়ে ওই স্কুলে যেতে পারে, সবচেয়ে কাছে যে স্কুলটা আছে সেখানে মেয়েরা যাতে যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে মেয়েদের এই চাকরি অ্যাপ্লিকেশন করার জন্য একটা প্রভিশন আছে, পাস করার পর মেয়েরা যাতে ব্যবসা করতে পারে 10 জন। আপনারা জানেন ছেলেরা 10 জন, আমি খুব সহজ ভাষায় বলছি, একটা 10 জনের ছেলেদের একটা টিম আছে, তাকে আপনি টাকা দিলেন, আর 10 জনের মেয়েদের একটা টিম আছে, তার টাকা দিলেন, মেয়েরা ওই টাকাটা ফেরত দিয়ে দেবে। 10 জনের ছেলেদের যদি টিম থাকে, দেয়ার ইজ হাই চান্সে টাকাটা মেরে দেবে। সেখানে মহিলাদের দিয়ে কোঅপারেটিভ তৈরি করে, তাদের সমবায় তৈরি করে, তাদের দিয়ে ব্যবসাপত্র তৈরি করা, এটসেট্রা। কারণ মহিলারা সৎভাবে ব্যবসাটা করে। ছেলেদের মধ্যে আমি কাউকে করছি না, ছেলেদের মধ্যে টাকা মেরে দেওয়ার একটা চান্স বেশি থাকে। তো সেই হেল্পগুলো করা হবে, তাদের ক্ষমতায়ন হবে। তার সঙ্গে বলা হচ্ছে 3,000 টাকা, কারণ দুম করে টাকাটা বন্ধ করে দিলে তারা সামলাতে পারবে না, তার যদি লোনটা দেন তারা সামলাতে পারবে না। তো দুটোর মধ্যে পার্থক্য আছে। আপনি বললেন যে মমতা ব্যানার্জি 15 বছরে চাকরি দেননি, কিন্তু উনি বলছেন যে 2 কোটি চাকরি দিয়েছে, বেকারত্বের পরিমাণ 40% অব্দি কমিয়েছে তিনি। আপনি ওনার পাড়ায় যান, ওনার পাড়ায় গিয়ে একটা লোককে জিজ্ঞেস করুন যে কে চাকরি পেয়েছে টাকা না দিয়ে। যদি টাকা দিয়ে কেউ চাকরি পায়, ওই শিক্ষকের চাকরি, টাকা দিয়ে শিক্ষকের চাকরি পাওয়ার থেকে ছাড়া
আর কে চাকরি পেয়েছে পশ্চিমবঙ্গে? ওই 7,000 চাকরি পেয়েছে, আর একটা 32,000 যারা চাকরি পেতে পেতে বেঁচে গেছে, এছাড়া কেউ চাকরি পেয়েছে আমি শুনিনি। আর সব টাকা দিয়ে পেয়েছে। ওই 7,000 টাকা দিয়ে পেয়েছে, 32,000 টাকা দিয়ে পেয়েছে। এখানে জর্জ টেলিগ্রাফ, রাইস মাইস সব প্রায় উঠে গেল। কেন? লোকজন জানে যে এখানে রাজ্য সরকারের চাকরি নেই, কম্পিটিটিভ এক্সাম আর হবে না। অপরদিকে দেখা যাচ্ছে যে রায়গঞ্জ থেকে রাহুল গান্ধী বলছেন বাংলায় বিজেপিকে সুবিধা করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। বিজেপি বাংলাকে টাকা দেয় না, 2 লক্ষ কোটি টাকা দেয়নি বাংলাকে, 100 দিনের কাজের টাকা কেটে নিয়েছে এবং তৃণমূলও নিজের স্বার্থ দেখছে, ওরাও বাংলার জন্য কাজ করছে না। রাহুলজিকে বলি যে রাহুলজি, আপনারা 10 বছরে মনমোহন সিংজি টোটাল 2 লক্ষ কোটি টাকা দিয়েছিল রাজ্যকে, আমরা 10 বছরে দিয়েছি 8 লক্ষ কোটি টাকা। আপনি সাংসদ, আপনি বিরোধী নেতা, আপনি এটা চেক করে দেখবেন। দ্বিতীয়ত হচ্ছে ক্ষমতা চলে যাওয়ার পর, মানে সিপিএম এর ক্ষমতা চলে যাওয়ার পর 2014-তে আপনারা 2 নম্বর পজিশনে ছিলেন, 2016-তে সিপিএম এর থেকে কম আসনে লড়ে সিপিএম এর সঙ্গে দাঁড়িয়ে আপনারা 2 নম্বর পজিশনে ছিলেন। কিন্তু বিরোধী নেতা হিসাবে যে পারফরমেন্স আপনাদের করা ছিল তাতে কমপ্লিটলি আপনারা ফেল করেছেন, যে জন্য 2019-এ মানুষ আপনাদের এবং সিপিএমকে সম্পূর্ণভাবে সরিয়ে দিয়ে আমাদের নিয়ে এসছে। আপনারা ভেবে দেখুন, 2016-তে যে 70 না 72টা সিট পেয়েছিল, তার মধ্যে 40টা ছিল কংগ্রেসের, 30টা ছিল সিপিএম এর। আমাদের ছিল 2 কি 3টে। সেখানে আমরা তার পরের বার পেলাম 19টা, আপনারা নেমে এলেন 2টোতে, সিপিএম হয়ে গেল 0। কেন হলো? কারণ ওই 3 বছর দিলীপবাবু, আমাদের যে মানে যে 3জন মানে বিধায়ক তাদের একজন, তিনি যে লড়াইটা দিয়েছেন সাগর থেকে পাহাড়, আপনাদের 40 জন এমএলএ সেই লড়াইটা দিতে পারেন। আজকে আপনি বলছেন যে ওরা সুবিধা করে দিয়েছে। আমরা নিজেরা লড়াই করে আমরা এই জায়গাটা তৈরি করেছি। আমরা 0 থেকে 2 হয়েছি, 2 থেকে আজকে আমরা 77 হয়েছি, 3 থেকে 77 হয়েছি আমরা, এবং এবার আমরা 180-তে আমরা গিয়ে পৌঁছাবো, 190-তে আমরা গিয়ে পৌঁছাবো। আপনারা তো আপনাদের নিজেদের আপনাদের অর্গানাইজেশন বানাননি, আপনাদের দুবার 14 এবং 16-তে 2 নম্বর পজিশনে রেখেছিল রাজ্যবাসী। আপনারা একবার সিপিএম এর সঙ্গে যান, তাদের সঙ্গে হাত ছাড়েন, আপনাদের এমএলএরা কেউ গরমের মধ্যে ঘর থেকে বেরোয় না, মানুষের সঙ্গে মিট করে না, আপনারা আমাদের দোষ দিচ্ছেন। আমরা একমাত্র বিরোধী দল এখানকার। আপনাদের তপন কান্দু মারা গেছেন, আমাদের বিরোধী দল নেতা সেখানে গেছেন, তার পাশে দাঁড়িয়েছেন। আমাদের 65টা লোক মারা গেছেন, আপনাদের কোনো এমএলএ আসেনি। কারা বিরোধী? আমরা বিরোধী। আমরা যে কোনো মানুষ যখন বিপদে পড়ে তাদের পাশে আমরা দাঁড়াই, আমাদের বিরোধী দল নেতা দাঁড়ায়, আমাদের দলের সভাপতিরা দাঁড়ায়। আপনারা কোন কর্তব্য পালন করেন? উনি বলছেন যে বাংলার শিল্পকে ধ্বংস করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেশের শিল্পকে ধ্বংস করছেন নরেন্দ্র মোদী। দেশে শিল্প তো 2014-র পর থেকে, 2014-র আগে আমরা আমাদের অধিকাংশ প্রোডাক্ট কিনতাম চায়না থেকে। আজকের দিনে আমরা মোবাইল তৈরি করছি, আমরা মোবাইল ইম্পোর্ট করি না। আজকের দিনে আমরা ইলেকট্রনিক্স চিপের কারখানা তৈরি করেছি। আমরা ডিফেন্সে আমরা এক্সপোর্ট করছি, আমরা স্পেসে আমরা এক্সপোর্ট করছি, 104টা দেশের আমরা স্পেসের এক্সপোর্ট করছি। আমরা চন্দ্রায়ন করেছি, আমরা তারপর চাঁদের দক্ষিণ মেরুতে আমরা আমাদের পাঠিয়েছি, এবং সারা পৃথিবী আজকে আমাদের উপর ডিপেন্ডেন্ট হচ্ছে। ফার্মেসিতে 160টা দেশকে আমরা ফার্মেসি পাঠিয়েছি। আমরা যখন সারা পৃথিবীকে ফার্মেসি পাঠাচ্ছিলাম কোভিডের সময়, রাহুল গান্ধীজি বলেছিলেন যে আমেরিকা থেকে ওই ফাইজারের থেকে ভ্যাকসিন নেওয়া উচিত। পরে দেখা গেল ফাইজারের ভ্যাকসিন জাল। আপনি কি বলছেন? ইন্ডাস্ট্রি তো আমরা তৈরি করেছি। ফার্মেসি ইন্ডাস্ট্রি ইন্ডিয়াতে কারা নিয়ে গেছে? পিকে। স্পেস, ডিফেন্স থেকে শুরু করে ইলেকট্রনিক্স, কম্পিউটার, মোবাইল, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি আপনাদের সময় ছিল না। আপনারা কোনোদিন ভাবেননি। এমনকি রঘুরাম রাজন 2024-এ একটা বই লিখেছেন, উনি বলছেন যে আমাদের হার্ড ইন্ডাস্ট্রি করা উচিত না, আমাদের সফট ইন্ডাস্ট্রিতে। আপনাদের পলিসি ইন্ডাস্ট্রির এগেনস্টে। রঘুরাম রাজন নিজে লিখেছেন যে হার্ড ইন্ডাস্ট্রি করা উচিত না, সফট ইন্ডাস্ট্রি করা উচিত, যিনি আপনার কনসালটেন্ট। কি বলছেন আপনি? উল্টো পাল্টা কথা বলেন। একবার রঘুদার বইটা পড়ুন একবার। ওনাকে কেউ ঠিকঠাক ব্রিফ করে না, সেই জন্য উল্টোপাল্টা কথা বলেন। এই অভিষেকের 2 দিন পরে এই অবস্থা হবে। অসংখ্য ধন্যবাদ।